গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই ভারতবর্ষ, সেখান থেকে আমরা পড়াশোনা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ, ভারতবর্ষের ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আর গত ক্লাসে আমরা জেনেছিলাম যে ভারতবর্ষে যে জলসম্পদ, সেই জলসম্পদ সম্পর্কে, তাই না? এই জলসম্পদ পড়তে গিয়ে আমরা দেখেছি কোথাকার কোথাকার জল তোমরা মনে আছে আমি বলেছিলাম জলসম্পদে? ভেরি গুড, নদীর জল। আর কোথায়? খাল, বিল, তারপরে হ্রদ, ভৌম জলস্তর, এগুলো কিন্তু সবই ভারতবর্ষের জলসম্পদের মধ্যে পড়ছে। দেখো, জল কিন্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই জল যেহেতু আমাদের প্রয়োজন মেটায়, আমাদের তেষ্টা মেটায়, তাই কিন্তু জলকে আমরা কি বলবো? সম্পদ। শুধু কি তেষ্টা মেটায়? জল কিন্তু বিভিন্ন কাজে লাগে, তাই না? তাহলে সেই কাজ যখন করছে এবং কার্যকরী ক্ষমতা যখন তার রয়েছে, যে জিনিসটির বা সেই বস্তুটির, তাকে আমরা কি বলবো? সম্পদ বলবো। তাই জল কিন্তু একটি পৃথিবীর গুরুত্বপূর্ণ যে সম্পদগুলি রয়েছে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা অন্যতম সম্পদ হলো জল। গত ক্লাসে আমরা কেবলমাত্র জলসম্পদের মধ্যে যে নদী, যে ভারতবর্ষে রয়েছে, সেই নদী সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা বাদবাকি যে অংশগুলো রয়েছে, হ্রদ, জলাশয়, খাল এবং ভারতবর্ষে যে বহুমুখী নদী পরিকল্পনাগুলি রয়েছে, সেই বহুমুখী নদী পরিকল্পনাগুলির উদ্দেশ্য বা সুবিধাগুলি কি কি, সেই সব সম্পর্কেও কিন্তু আমরা আজকে বিস্তারিত জানবো। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। স্টুডেন্ট বলো তো, যে ভারতবর্ষের যে নদ নদী ব্যবস্থা রয়েছে সেটিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? ভেরি গুড, উত্তরের নদ নদীর ব্যবস্থা। আরেকটি কি? আরেকটি হলো দক্ষিণের নদ নদীর ব্যবস্থা। তোমরা আমাকে বলো যে উত্তরের নদ নদী ব্যবস্থার মধ্যে প্রধান যে কয়েকটি নদী ছিল, তার কি কি নাম? ভেরি গুড, গঙ্গা নদী। ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং আদর্শ নদী কিন্তু হলো গঙ্গা নদী, তাই না? আর কি নদী পড়েছিলে? সিন্ধু, ব্রহ্মপুত্র, তাই না? এই নদীগুলো কিন্তু হলো উত্তর ভারতের প্রধান প্রধান নদী। এবং দক্ষিণ ভারতে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অনেকগুলো নদী দেখেছিলাম প্রধান প্রধান। কি কি সেগুলি মনে আছে? ভেরি গুড, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, তাপ্তি, তাই না? এই যে উত্তর ভারতের নদীগুলি, এই উত্তর ভারতের নদীগুলো তো আমরা গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু এগুলো জেনেছি, তাই না? কিন্তু দক্ষিণ ভারতে যখন নদী পড়েছিলাম আমরা, তখন কিন্তু দেখেছিলাম এই নদী কিন্তু প্রবাহ পথের অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, তাই তো? সেই দুটি ভাগ কি কি বলতো? ভেরি গুড, পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী। তোমরা আমাকে বলো যে দক্ষিণ ভারতে দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভেরি গুড, নর্মদা এবং তাপ্তি কিন্তু পশ্চিম বাহিনী নদী। তাহলে আমরা যখন ভারতবর্ষ আহ, অবস্থান করছিলাম তখন আমরা কি দেখেছিলাম সীমানায়? পশ্চিম দিকে কোন সাগর রয়েছে ভারতবর্ষে? ভেরি গুড, আরব সাগর। এবং পূর্ব দিকে কি রয়েছে? বঙ্গোপসাগর। যে নদীগুলি উৎস থেকে প্রবাহ পথ অনুযায়ী বয়ে গিয়ে আরব সাগরে পড়েছে বা আরব সাগরে তার মোহনা মিলিত হয়েছে, সেই অংশকে আমরা কি বলবো? পশ্চিমের নদী। এবং যে নদী উৎস থেকে সৃষ্টি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে, সেগুলি হলো কিন্তু কি নদী? পূর্বায়ন নদী। তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের দুটি নদীর উদাহরণ খুব ভালো করে মুখস্থ করবে। এটি কিন্তু পরীক্ষায় খুব দেয়, তাপ্তি এবং নর্মদা। আর পূর্ব বাহিনী বললে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আচ্ছা, বলতো যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে পবিত্রতার দিক থেকে? ভেরি গুড, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে কাবেরীকে, তাই না? এবং যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দৈর্ঘ্যের বিচারে, তাহলে সেটা কোন নদী হবে? বলো। ভেরি গুড, গোদাবরী নদী, তাই না? আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো তো যে দক্ষিণ ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি শস্য উৎপাদন হয়, কৃষিকাজ ভালো হয়, শস্য উৎপাদন হয় কোন জায়গায়? ভেরি গুড, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কিন্তু কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে। আচ্ছা, তোমরা অনেকে হীরাকুদ বাঁধের নাম শুনেছো। সেই হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে?
মহানদীর উপর, তাই তো? আচ্ছা, এবারে তোমরা ধোঁয়াধার জলপ্রপাতের নাম শুনেছো। পশ্চিম বাহিনী কিন্তু একটি বিখ্যাত নদী রয়েছে ভারতবর্ষে, সেই পশ্চিম বাহিনী নদীর উপরেই কিন্তু ধোঁয়াধার যে জলপ্রপাত সেটি সৃষ্টি হয়েছে। তাহলে সেই নদীটির নাম কি? ভেরি গুড, সেই নদীটির নাম কিন্তু হলো নর্মদা নদী, তাই তো? আচ্ছা, বেশিরভাগ যে নদীগুলি সৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতে, সেই নদীগুলো কিন্তু কিছু অংশ গেছে পূর্ব দিকে, কিছু অংশ গেছে পশ্চিম দিকে। আচ্ছা, এবারে ভারতবর্ষের যে প্রধান নদী গঙ্গা সম্পর্কে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন গঙ্গার আমরা প্রবাহ পথ পড়েছিলাম, তাই না? গতি প্রবাহ পড়েছিলাম। সেই গঙ্গা নদীর গতি প্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় স্টুডেন্ট বলো তো? তিনটি ভাগে, ভেরি গুড। সেই তিনটি ভাগ কি কি? উচ্চ প্রবাহ বা উচ্চ গতি, নিম্ন প্রবাহ আর মধ্য প্রবাহ, তাই না? এই তিনটি প্রবাহ পথ রয়েছিল। তোমরা আমাকে বলো, এই যে উচ্চ প্রবাহ গঙ্গা নদী কোথা থেকে কোথা অব্দি বিস্তার লাভ করেছে? যেখানে সৃষ্টি হয়েছে সেটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি হওয়ার পর উচ্চ প্রবাহটা গঙ্গা নদীর কত দূর অব্দি? ভেরি গুড, হরিদ্বার অব্দি, তাই না? এরপর হরিদ্বার থেকে রাজমহল পাহাড় অব্দি, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার এই অংশের মধ্যে দিয়ে গঙ্গা নদী কিন্তু তার মধ্য প্রবাহটা অতিক্রম করেছে। এবং তার নিম্ন প্রবাহ, সেই নিম্ন প্রবাহটা হলো রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ বঙ্গোপসাগর অব্দি কিন্তু যে অংশটা সেটা হলো নিম্ন প্রবাহ, তাই না? গঙ্গা নদী নিম্ন প্রবাহে কিন্তু যখন প্রবেশ করে কিছুটা দূর এসে মাত্র 9 কিলোমিটার প্রবাহপথ অতিক্রম করে কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ বাংলাদেশে প্রবেশ করেছে, সেটি কি নামে প্রবেশ করেছে বলতো? ভেরি গুড, পদ্মা নামে, তাই না? আরেকটা নদী সেটি কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার নাম কিন্তু হলো ভাগীরথী, ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীটি কিন্তু নগরদ্বীপ পর্যন্ত এর নাম ভাগীরথী। তারপর নগরদ্বীপ থেকে যখন এটি মোহনা অব্দি আসে, অর্থাৎ বঙ্গোপসাগর অব্দি, সেটি কিন্তু হুগলি নদী নামে পরিচিত। তোমরা বলো তো, এই যে কলকাতা শহর, তোমরা সকলেই জানো, এই কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে, তাই না? আচ্ছা, এই নদী যে হুগলি নদী সেটি কিন্তু কলকাতা শহরের পর যে বঙ্গোপসাগরের মোহনা রয়েছে, বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। আচ্ছা, তোমরা এবার আমাকে বলো যে সিন্ধু নদী কোথায় উৎপন্ন হয়েছে এবং কোথায় পতিত হয়েছে? মানস সরোবরের কৈলাস পর্বত থেকে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে, এবং উৎপন্ন হওয়ার পর পশ্চিম দিকে প্রভাবিত হয়েছে, অর্থাৎ পাকিস্তানে প্রবেশ করে গেছে, জম্মু কাশ্মীর উপর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করে সেই নদীটি কিন্তু আহ, দক্ষিণ দিকে প্রভাবিত হয়ে আরব সাগরে পড়েছে, তাই না? সিন্ধুর 5টি প্রধান উপনদী আছে, তোমাদের মনে আছে সেগুলি কি কি? বলো। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই যে 5টি প্রধান উপনদী সেটি কিন্তু সিন্ধুর প্রধান 5টি উপনদী। এরপরে ব্রহ্মপুত্র নদী কোথায় সৃষ্টি হয়েছে বলো? তিব্বতের মানস সরোবরের কাছে কিন্তু চেবংদং হিমবাহ থেকে। এই তিব্বতের কাছে এই নদীটি কিন্তু ব্রহ্মপুত্র নদী কিন্তু অন্য নামে পরিচিত। সেই তিব্বতে ব্রহ্মপুত্র নদীর কি নামে পরিচিত? ভেরি গুড, সাংপো নামে, তাই না? এবং অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করে এটা কিন্তু অসমের উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং বাংলাদেশের নাম কি? যমুনা। তাহলে যমুনা আর পদ্মা নদী কিন্তু মিলিত হয়ে একসাথে বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যে মিলিত প্রবাহের নাম কিন্তু হলো আবার মেঘনা নদী। আচ্ছা, তাহলে আমরা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ-নদী সম্পর্কে বা ভারতের যে জলভাগ, এই নদীগুলি দ্বারা কতটা প্রভাবিত, বা আমাদের জীবনে এই জলভাগটা কিভাবে আমাদের প্রাণের বিস্তার করে রেখেছে, বা কিভাবে আমাদের উপকার করে, সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো হ্রদ, জলাশয় এবং খাল সম্পর্কে, এবং এর সাথে সাথে বহুমুখী যে নদী পরিকল্পনা সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানবো। প্রথমে আমরা জানবো হ্রদ। দেখো, স্থলভাগ বেষ্টিত বৃহদায়তন জলাশয় হলো কিন্তু হ্রদ। তোমরা সকলেই হ্রদ জানো, হ্রদের নাম শুনেছো। একটা দুটো হ্রদের নাম কি আমাকে বলো তো? ভেরি গুড। মণিপুরের লোকটাক হ্রদ, ডাল হ্রদ, তাই না? এগুলো কিন্তু সব হ্রদ, অর্থাৎ চারিদিকে কিন্তু স্থলবেষ্টিত, মাঝখানে একটি জলাশয়, সেটাকে আমরা কি বলবো? হ্রদ। ভারতের এই হ্রদ কিন্তু 3 ধরনের হয়ে থাকে। কি কি? প্রথমে দেখো লেখা রয়েছে ক, অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ।
প্রথমটি কি? অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ। যেমন উদাহরণ কি? জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ। দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ও ডাল, হিমালয়ের তাল, মণিপুরের লোকটাক হ্রদ কিন্তু উম, এই অভ্যন্তরীণ মিষ্টি জলের হ্রদ। তোমরা এটা মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কিন্তু হলো লোকটাক হ্রদ, এবং দ্বিতীয় বললে সেটা কিন্তু হলো জম্মু কাশ্মীরের উলার হ্রদ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমরা শর্ট কোশ্চেন পেয়ে গেলে কি, যে ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কিন্তু হলো কি? লোকটাক হ্রদ। আচ্ছা, যে তিনটি ভাগ রয়েছে হ্রদের, প্রথম ভাগটা হচ্ছে অভ্যন্তরীণ মিষ্টি জল। দ্বিতীয় ভাগটা কি? দেখো, দ্বিতীয় ভাগটা হচ্ছে অভ্যন্তরীণ লবণাক্ত জল। জল লবণাক্ত হচ্ছে, আবার একটা জল কিন্তু মিষ্টিও হচ্ছে, তাই না? এবার লবণাক্ত যে হ্রদগুলো রয়েছে সেগুলি কি কি? থর মরুভূমির সম্বর হ্রদ, পুষ্কর হ্রদ, পাঁচভদ্র হ্রদ, দিদোয়ারা হ্রদ, লাদাখ অঞ্চলের প্যাংগং, মোরারি প্রভৃতি যে হ্রদগুলো রয়েছে সেগুলো কিন্তু লবণাক্ত হ্রদ। এবারে আসবো উপকূলের উপহ্রদ। উপকূলের উপহ্রদ মানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে উপকূল বরাবর যে হ্রদগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু হলো উপকূলের উপহ্রদ। যেমন উদাহরণ দেখো, চিল্কা। তোমরা আগে পড়ে এসেছো চিল্কা। বলো তো চিল্কা কোন রাজ্যে অবস্থিত? ভেরি গুড, উড়িষ্যা রাজ্যে। এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? চিল্কা হ্রদ, তাই না? আচ্ছা, উপকূলের উপহ্রদগুলি কি কি? যে চিল্কা, পুলিকট, কোলের, ভেম্বানাথ, অষ্টমুদি প্রভৃতি কিন্তু উপহ্রদগুলি জল লবণাক্ত, কিন্তু কোলের যে হ্রদ সেটি কিন্তু আবার মিষ্টি জল। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা, এটি কিন্তু প্যাংগং লেক, যেটি লাদাখে অবস্থান করছে। আর এটি হলো চিল্কা হ্রদের ছবি, যেটি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থান করছে। তাহলে কি কি হলো? প্রথম যে ভাগটি হলো হ্রদের যে ভাগ, ভারতের যে হ্রদ অঞ্চলে ভাগ করতে গেলে আমরা তিনটে পাই। এক হচ্ছে আহ, অভ্যন্তরীণ মিষ্টি হ্রদ, মিষ্টি জলের হ্রদ। নাম্বার দুই হচ্ছে অভ্যন্তরের লবণাক্ত হ্রদ, এবং নাম্বার তিন হচ্ছে উপকূলের উপহ্রদ। এবারে এই হ্রদগুলো জানার পর আমরা জানবো জলাশয় সম্পর্কে। দেখো, নদীর যে নিম্ন অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে ছোট, মাঝারি, বড় জলাশয় কিন্তু আমরা লক্ষ্য করি। অর্থাৎ নদী যেখানে তার গতি হারিয়ে ফেলে, অর্থাৎ যেখানে সঞ্চয় কাজ করছে সেখানে কিন্তু বিভিন্ন রকম, বা বদ্বীপ অঞ্চলে যেমন সুন্দরবন বদ্বীপ অঞ্চল, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক জলাশয় লক্ষ্য করা যায়। এগুলি জীববৈচিত্র্য কিন্তু রক্ষা করে। জলাশয়ের জল সেচের কাজে ব্যবহার হয়। দেখো, আমাদের যে চাষবাস হয় এই নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চলে, বেশিরভাগ যে জল সেটি কিন্তু এই বিভিন্ন জলাশয় থেকেই নেওয়া হয়। কারণ কৃষিকাজে কিন্তু ব্যাপক পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই না? সেই জলের যে চাহিদা সেটি কিন্তু এই জলাশয় থেকে মেটানো যায়। আর কি হয়? এই জলই চুঁইয়ে ভিতরে ঢুকে ভৌমজলস্তরের ভান্ডার গড়ে তোলে। অর্থাৎ ভৌমজলস্তর কি? ভূ অভ্যন্তরে যে জলস্তর রয়েছে তাকেই আমরা ভৌমজলস্তর বলি, তাই তো? দেখো, বৃষ্টির জল মাটি চুঁইয়ে কিন্তু ভূগর্ভের অন্তরে প্রবেশ করে। এই জল কিন্তু ভৌমজল হিসেবে সঞ্চিত হয়। কেন্দ্রীয় পরিবেশ ও বন দপ্তরের মতে ভারতে যে জলাশয় রয়েছে তাকে মূলত আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। কি কি? এক, প্রাকৃতিক জলাশয়, এবং দুই, কৃত্রিম জলাশয়। অর্থাৎ প্রাকৃতিক সেটা পরিবেশগত রয়েছে, এবং কৃত্রিম জলাশয় কোনটা? যেগুলোই কিন্তু মানুষের দ্বারা নতুন করে জলাশয় তৈরি করা হচ্ছে। ধরো বৃষ্টির জল ধরে রাখার জন্য একটা জলাশয় তৈরি করা হলো, বড় একটা কিছু খাল কাটলা হলো, বা বড় একটা আহ, কেটে সেখানে জলটাকে ভবিষ্যতের জন্য, অর্থাৎ ভবিষ্যতে যখন বৃষ্টি হবে না তখন যে চাষবাসের যে জলটা প্রয়োজন হবে সেই জলের চাহিদা মেটানোর জন্য কিন্তু এরকম ভাবে কৃত্রিম ভাবে জলাশয় তৈরি করা হয়। সংখ্যায় কত? প্রায় 65,250টি কৃত্রিম জলাশয় ভারতবর্ষে রয়েছে, এবং প্রাকৃতিক যে জলাশয় সেটি কিন্তু হলো 2,100টির মতো রয়েছে। এবারে প্রাকৃতিক জলাশয়গুলির মধ্যে কয়েকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জলাশয় রয়েছে। তার মধ্যে রয়েছে দেখো, পূর্ব কলকাতার জলাশয়, চন্দ্রতাল হিমাচল প্রদেশে, এবং অষ্টমুদি রয়েছে কেরলে। আচ্ছা, তোমরা অনেকে পূর্ব কলকাতার জলাশয় সম্পর্কে জানো। এই যে কলকাতা শহরে আহ, বর্তমানে কিন্তু জলাশয়টা অনেক কমে গেছে। আগে কলকাতা শহরের আশেপাশে অঞ্চলে প্রচুর জলাভূমি লক্ষ্য করা যেত। হুম। এবং এই জলাভূমিতে মাছ চাষ হতো। জলাভূমির সাহায্যে সেখানে শাক সবজি বিভিন্ন স্থানীয় যে চাহিদা মেটানো হতো, কলকাতা শহরের যে চাহিদা মেটানোর জন্য স্থানীয়ভাবে যে মাছ চাষ বা সবজি চাষ করা হতো সেটি কিন্তু আগে ব্যাপকভাবে ছিল।
কিন্তু বর্তমানে বড় বড় অট্টালিকা, বাড়ি, ফ্ল্যাট, বিভিন্ন পরিকল্পনায় গড়ে তোলার জন্যে এই যে জল জলাশয়গুলি পূর্ব কলকাতা, সেগুলি কিন্তু আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফলে জীববৈচিত্র্য কিন্তু ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। আর আমরা প্রথমেই দেখেছিলাম যে জলাশয় কিন্তু জীববৈচিত্র্য রক্ষা করে, তাই না? ফলে কলকাতা শহর কিন্তু আস্তে আস্তে বিপদের দিকে চালিত হচ্ছে। ঠিক তেমনি চন্দ্রতাল, অষ্টমদিও কিন্তু প্রাকৃতিক জলাশয়। আর কৃত্রিম জলাশয় আমরা দেখলাম যে ভারতে রয়েছে ৬৫,২৫০টি। এরপর হচ্ছে দেখো স্টুডেন্ট, খাল। মূলত সেচের জন্য কাটা হলেও খালপথ পরিবহনেরও মাধ্যম। অ্যাকচুয়ালি এই যে খাল, খাল কেন কাটা হয়? খাল কেটে কি আনা হয়? জল আনা হয় না? সেই জলটা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে যখন বড় খাল থাকে তখন কিন্তু যাতায়াতের সুবিধার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থাও তৈরি করা হয়ে থাকে। খাল দু ধরনের হয়। কি কি? কিছু খাল সরাসরি নদী থেকে কাটা হয়, এটি প্লাবন খাল, এবং কিছু খাল নদীতে তৈরি জলাধার থেকে কাটা হয়, এগুলি হলো নিত্যবহ খাল। এতে সারা বছর জল থাকে। তাহলে খাল অ্যাকচুয়ালি কিন্তু নদী থেকে কাটা হয়। নদী থেকে যে জলটা আসে সেটির দ্বারা কিন্তু চাষবাসে বা বিভিন্ন শিল্প কারখানায় যে কাজে লাগে সেটিকে কিন্তু এই খাল দ্বারা সেটা মেটানো হয়ে থাকে। ভারতের বিভিন্ন রাজ্যে মূলত সেচের উদ্দেশ্যেই খাল কাটা হয়েছে। ১.৬ লক্ষ কিমি দীর্ঘ সেচকাল কিন্তু ভারতে রয়েছে। তাহলে ভারতে ১.৬ লক্ষ কিমি দীর্ঘ সেচ খাল ভারতে রয়েছে। উচ্চ গঙ্গা খাল ভারতের দীর্ঘতম খাল। তো যদি বলে ভারতের দীর্ঘতম খালের নাম কি, তোমরা কি বলবে? যে উচ্চ গঙ্গা খাল, অর্থাৎ গঙ্গা নদী থেকে কিন্তু এই খালটি কাটা হয়েছে। আর কি? মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গে দীর্ঘতম খাল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল, এবং ভারতবর্ষের যে দীর্ঘতম খাল সেটির নাম কি? উচ্চ গঙ্গা খাল। আচ্ছা, এরপর আমরা দেখবো যে মানব জীবনে খাল, জলাশয় বা হ্রদের গুরুত্ব কি। প্রথমে আমরা খাল সম্পর্কে জানবো। খালগুলি সেচের গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ এই যে সেচ কাজ হচ্ছে কিসের জন্য? কৃষিকাজের উদ্দেশ্যে। কৃষিকাজে যাতে জলের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই তো সেচ কাজ হয়। তাহলে এই সেচ কাজ সেটি কিন্তু খালগুলির মাধ্যমে সব থেকে বেশি হয়। ভারতের প্রায় 26% জমিতে খালের মাধ্যমে জলসেচ হয়। ভবিষ্যতে খালের মাধ্যমে সেচ সেবিত অঞ্চল আরো বাড়ানো সম্ভব। খালগুলি জলপথ হিসেবেও কাজ করে। খালের জল পানীয় ও শিল্পের কাজে কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে খাল আহ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে কৃষিকাজের যে জলের চাহিদা সেটি কিন্তু মেটাচ্ছে খাল। প্রায় 26% জমিতে কিন্তু খালের মাধ্যমেই জলসেচ করা হয়। আচ্ছা, এরপরে দেখবো জলাশয়। নদীর নিম্ন অববাহিকায় পুকুর, দিঘি, বিল ইত্যাদি জলাশয়ে সেচ কার্যে ব্যবহৃত হয়। তবে ভারতের মোট সেচ জমির 4% কিন্তু এই জলাশয়ের মাধ্যমে ব্যবহৃত হয়। জলাশয়ে কি কি করা হয়? মাছ চাষ করা হয়, জীববৈচিত্র্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অবলম্বন করে এই জলাশয়গুলি। এগুলি ভৌমজলের ভান্ডার হিসেবে গড়ে তোলে। তাই জলাশয় ধ্বংস করা কিন্তু এটা অপরাধের সমান। আচ্ছা, এবার হ্রদ। হ্রদ আমাদের জীবনে কতখানি গুরুত্ব আরোপ করে সেটা আমরা দেখব। হ্রদের জলে মাছ চাষ করা হয়, পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। ভারতে হিমালয়ের যে হ্রদগুলি রয়েছে সেগুলি কিন্তু দর্শনীয় পর্যটন স্থান। দেখো, প্যাংগং লেক রয়েছে, উলার, তাই না? তারপর অষ্টমুদি, এগুলো কিন্তু অসংখ্য মানুষ পর্যটনের উদ্দেশ্যে বা ঘুরতে যায় কিন্তু এইসব হ্রদ অঞ্চলে। ফলে পর্যটন স্থান হিসাবে এই হ্রদগুলি কিন্তু বিখ্যাত। আবার কিছু হ্রদ রয়েছে যেগুলো মাছ চাষ করা হয়, পানীয় জল বা পানীয় যে জল সেই রূপে কিন্তু অনেক হ্রদ ব্যবহার করা হয়। বিশেষ করে হ্রদ কিন্তু জীববৈচিত্র্য গড়ে তোলে। চিল্কা ও লোকটাক জীববৈচিত্র্যের কারণে বিখ্যাত। চিল্কা হ্রদ এবং ভারতের যে মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ, সেই যে লোকটাক হ্রদও কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। স্টুডেন্ট, এবারে আমরা জানবো বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে। এই যে বহুমুখী নদী পরিকল্পনা, এই বিষয়টা কি? দেখো, যখন অসংখ্য উদ্দেশ্যকে সাধনের জন্য বা অসংখ্য উদ্দেশ্যকে সামনে রেখে কোনো নদীর উপরে বা কোনো নদীকে পরিকল্পনার আওতায় আনা হয়, তখন তাকে আমরা কি বলবো? বহুমুখী নদী পরিকল্পনা। দেখো, বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য কিন্তু সাধন করা হয়। সেই উদ্দেশ্য কি কি হতে পারে? এক, বন্যা নিয়ন্ত্রণ। এর উদ্দেশ্য, বহু উদ্দেশ্যের মধ্যে প্রথমে আসবে কি? বন্যা নিয়ন্ত্রণ। দেখো, বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কিন্তু নদীতে বাঁধ দিয়ে
সেখানে বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হয়। নম্বর 2, জলসেচ ব্যবস্থার উন্নতি। জলসেচ ব্যবস্থার উন্নতির জন্যও কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা বর্তমানে গড়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ও বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে, তার নাম কি তোমরা বলতে পারবে? ভেরি গুড, ডিভিসি, তাই না? দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা, বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই পরিকল্পনা গড়ে তোলা হয়েছিল। এই ডিভিসি সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জানবো। আগে আমরা দেখি যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি আর কি কি রয়েছে। দেখো 3 নম্বর বা গড় রয়েছে, দেখো বিদ্যুৎ উৎপাদন। দেখো জল জলের মাধ্যমে কিন্তু যে জলের স্রোত সেটাকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাই না? এছাড়া কি হয়, জলপথে পরিবহন। এই বহুমুখী পরিকল্পনার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জলপথে পরিবহন, অর্থাৎ পর্যটনও হতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখবে আহ, পশ্চিমবঙ্গের যে মাইথন, পাঞ্চেত, আহ, তারপরে দুর্গাপুর ব্যারেজ, এগুলোতে বিভিন্ন সময় দেখবে পর্যটনের উদ্দেশ্যে বা নদীতে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু যাই, তাই না? তাহলে জলপথ কিন্তু পরিবহন ও পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমিক্ষয় রোধ। বহুমুখী নদী কল্পনার একটি অন্যতম উদ্দেশ্য হলো ভূমিক্ষয় রোধ করা। শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ ও পানীয় জলের যোগানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বহুমুখী নদী পরিকল্পনা। আর কি হতে পারে? দেখো মাছ চাষ করা হতে পারে, পর্যটন কেন্দ্র স্থাপন করা যেতে পারে এই বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং উদ্দেশ্য কাকে বলে, তোমরাই বলো একবার। ভেরি গুড। বহু উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে তোলা হয় যে পরিকল্পনা নদীর উপরে, তাকে আমরা কি বলবো? বহুমুখী নদী পরিকল্পনা। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা। ভারতবর্ষে অনেকগুলি বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে। তার মধ্যে উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে কিছু গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। সেগুলি কি কি? দেখো উত্তর ভারত অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসব অঞ্চলে যে আহ, বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে সেগুলি হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, যেটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কিন্তু গড়ে তোলা হয়েছে। এছাড়া রয়েছে উত্তরাখণ্ডের টেহেরি পরিকল্পনা। এই দুটি কিন্তু উত্তর ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি বহুমুখী নদী পরিকল্পনা। তোমরা এটা মনে রাখবে যে ভাকরা নাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। আচ্ছা, পূর্ব ভারত। পূর্ব ভারতে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যে দামোদর নদী রয়েছে, সেই দামোদর নদীর উপর কিন্তু গড়ে উঠেছে দামোদর পরিকল্পনা, অর্থাৎ ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী ও কংসাবতী নদী কল্পনাও গড়ে উঠেছে। উড়িষ্যায় হীরাকুদ পরিকল্পনা, বিহারের কোশি পরিকল্পনা কিন্তু পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বহুমুখী নদী পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো পশ্চিম ভারত। গুজরাটের সর্দার সরোবর প্রজেক্ট, যেটাকে আমরা এসএসপি নামে চিনি, আর মহারাষ্ট্রের কয়না পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের তুন্দ্রাভদ্র পরিকল্পনা, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর পরিকল্পনা কিন্তু বহুমুখী নদী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা কিন্তু জানলে যে ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুমুখী নদীর পরিকল্পনা রয়েছে, সেগুলো আরো অনেক রয়েছে। যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে। যেমন আমাকে বলো তো যে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোথায় গড়ে উঠেছে? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে সেটা কি? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, তাই না? আবার যদি বলে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী বহুমুখী নদী পরিকল্পনা কোনটি, তোমাদের উত্তর কি হবে? ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে। আচ্ছা, পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসপি, অর্থাৎ সর্দার সরোবর বাঁধ। এছাড়া মহারাষ্ট্রের কয়নাও কিন্তু গুরুত্বপূর্ণ নদী, বহুমুখী নদী পরিকল্পনা। আচ্ছা, আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি, তাই আমরা কিন্তু একটি বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানবো। কেন সেটি গড়ে উঠলো,
তার কারণ, গড়ে ওঠার কারণ, পিছনে কারণ কি, এবং গড়ে কবে রূপায়িত হলে, কিভাবে হলো, তার উদ্দেশ্য কি, বা এটি গড়ে ওঠার পরে দামোদর পরিকল্পনায় কি কি সুবিধা আমরা পাচ্ছি, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। প্রথমে রয়েছে, দেখো দামোদর পরিকল্পনাটা কি। দামোদর পরিকল্পনা ভারতের একটি গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা। 541 কিমি দীর্ঘ দামোদর ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বোকারো, বরাকর, কোনার দামোদরের বিখ্যাত উপনদী। তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে এই যে দামোদর পরিকল্পনা, সেটি কিন্তু দামোদর নদীর উপরে গড়ে উঠেছে, যে নদীটি কিন্তু 541 কিলোমিটার দীর্ঘ, ঝাড়খণ্ডের খামারপাত থেকে বয়ে চলেছে এবং পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সেটি প্রভাবিত হয়েছে। এবারে এই যে দামোদর নদীর যে উপনদীগুলি রয়েছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই উপনদীগুলি কি কি? বোকারো, বরাকর, কোনার ইত্যাদি হলো সেখানকার গুরুত্বপূর্ণ উপনদী। দামোদর উপত্যকার ক্ষেত্রফল 24,235 বর্গ কিমি। এই যে দামোদর উপত্যকা সমস্ত অঞ্চল জুড়ে বা তার ক্ষেত্রফলটা হচ্ছে 24,235 বর্গ কিমি। আচ্ছা, এরপরে আমরা দেখবো দামোদর পরিকল্পনা প্রয়োজন হলো কেন, অর্থাৎ কেন গড়ে উঠল। পরিকল্পনার আগে এ পর্যন্ত প্রায় প্রতি বছর দামোদর নিম্ন অববাহিকায় প্রবল ও ভয়ঙ্কর বন্যা দেখা দিত। এই যে দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। কেন বলা হয় বলতো? তার কারণ প্রতি বছরই কিন্তু বন্যার জন্য পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া প্রভৃতি জেলার অসংখ্য মানুষ, গবাদি পশু ধ্বংস হয়ে যায়। প্রচুর মানুষও কিন্তু মারা যায় এই অঞ্চলে। এবারে এই যে বন্যা, এই বন্যাটাকে রোখার প্রাথমিক উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আহ, কি গড়ে উঠেছিল? দামোদর পরিকল্পনা কিন্তু গড়ে উঠেছিল। বহুমুখী নদী পরিকল্পনা দামোদর নদীর উপরে কিন্তু গড়ে উঠেছিল। তাছাড়া হুগলি নদীতে চড়া পড়ে কলকাতা বন্দরের ক্ষতি হচ্ছিল। বন্যা রোধ, জলসেচের সুবিধা, কলকাতা বন্দরের নব্যতা বৃদ্ধি ও অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে দামোদর পরিকল্পনা গ্রহণ হয়। আমরা প্রথম এবং প্রধান যে কারণটা, সেটি কিন্তু হলো কিন্তু বন্যা নিয়ন্ত্রণ, তাই না? এছাড়া আর কি কি হতে পারে? জলসেচের সুবিধা, অর্থাৎ চাষবাসের সুবিধার্থে কিন্তু জলসেচ আমাদের পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন আহ, খাল বিল মাধ্যমে, সেচ ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা চাষবাস করে থাকি। এছাড়া আর কি? কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি। দেখো বর্তমানে কিন্তু কলকাতা বন্দরে ধীরে ধীরে নাব্যতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চড়া পড়ে যাচ্ছে, গভীরতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এছাড়া অন্যান্য আরো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি মোকাবিলার উদ্দেশ্যে প্রাথমিকভাবে কিন্তু দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো যে দামোদর পরিকল্পনা কবে পরিকল্পনা করা হলো এবং কবে রূপায়ণ করা হলো। 1948 সালে, খুব ভালো করে মনে রাখবে তোমরা, যে 1948 সালে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং বিহার সরকার কিন্তু আহ, উদ্যোগে দামোদর পরিকল্পনা স্থাপন করা হয়। বর্তমানে বিহার না, বর্তমানে ঝাড়খণ্ড। কারণ বিহার রাজ্য কিন্তু আমরা প্রশাসনিক বিভাগ যখন পড়েছিলাম তখন জেনেছিলাম যে বিভিন্ন রাজ্য ভাগ হচ্ছে, তাই না? এই যে রাজ্য ভাগ করার দায়িত্ব কার উপরে ছিল? কোন কমিশন গঠিত হয়েছিল বলতো? ভেরি গুড, রাজ্য পুনর্গঠন কমিশন। কত সালে গঠিত হয়েছিল? 1953। দেখো তার আগে 1948 সালে কিন্তু এটা, হ্যাঁ, যখন এটির সূচনা হয়, তখন কিন্তু ঝাড়খণ্ড ছিল না, বিহার ছিল। সেই বিহার, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের মাধ্যমে পরিকল্পনা স্থাপন করা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন, যার অর্থ ছোট শর্ট অক্ষরে কি? ডিভিসি। ডিভিসি 1955 সালে এই প্রকল্পের কাজ শেষ হয়। তাহলে 1948 সালে এই প্রকল্পের ভিত্তি স্থাপন হয়, অর্থাৎ শুরু হচ্ছে 1948-এ, এবং 1955 সালে কিন্তু এর কাজটি শেষ হয়। তখনও কিন্তু একসাথে ছিল বিহার ঝাড়খণ্ড। তারপরে বিহার ঝাড়খণ্ড রাজ্যটা কিন্তু আলাদা হয়ে যায়। বর্তমানে এই ডিভিসি আর যে অংশটা, সেটি কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড দুটি রাজ্যের দ্বারা কিন্তু পরিচালিত হয়, এবং কেন্দ্র সরকার। কিভাবে পরিকল্পনা রূপায়ণ হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরিবিদ ডব্লিউ.এল. ভুরডুন টেনেসি উপত্যকা পরিকল্পনা যে প্রস্তাব পেশ করেন, তা অনুকরণ করেই কিন্তু দামোদর পরিকল্পনা গড়ে ওঠে। তাহলে এত বড় একটি প্রকল্প, নিশ্চয়ই তার পূর্ব পরিকল্পনা থাকবে, তাই না? পূর্বে কোনো জিনিস থেকে সেটাকে বানানোর একটা চেষ্টা চলবে। তাহলে এই যে সমগ্র প্রকল্পটি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, সেটি কিন্তু কাকে অনুকরণ অনুকরণ করে করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ।
তোমরা মনে রাখবে যে টেনেসি উপত্যকার পরিকল্পনায় গড়ে উঠেছিল দামোদর পরিকল্পনা। স্টুডেন্ট, এই যে 1948 সালে ডিভিসি গড়ে উঠলো, কোন কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দামোদর পরিকল্পনা গড়ে উঠেছিল সেটা আমরা দেখব। দেখো, আমরা কিন্তু একটু আগে জেনেছিলাম যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি, তাই না? এটিও ঠিক কিন্তু একই রকম, যে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কিন্তু গড়ে উঠেছিল বন্যা নিয়ন্ত্রণ। আমরা কি বললাম যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম বা হুগলি জেলায় কিন্তু প্রায়শই এই দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে ব্যাপক বন্যা হতো। ফলে এই অঞ্চলকে বাংলার কি বলা হতো, বাংলার দুঃখ বলা হতো না দামোদর নদীকে। তাহলে সেই বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছিল। আর কি উদ্দেশ্য? জলসেচ। এই নদী বিভিন্ন খালের মাধ্যমে জলসেচ করে কৃষিক্ষেত্রে কিন্তু সেটি প্রবেশ করানো হতো। ফলে এই অঞ্চলে কৃষিকাজের যে সমস্যা বা জলের যে সমস্যা সেটি কিন্তু দূর করা সম্ভব হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে। নাম্বার 3, বিদ্যুৎ উৎপাদন। দেখো, আমরা অনেকেই জানি যে জলবিদ্যুতের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সেই বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্য কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা হয়। এছাড়া খালপথের মাধ্যমে পরিবহন করা বা শিল্প কেন্দ্র স্থাপনও কিন্তু হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শিল্পগুলি রয়েছে বা শিল্প কেন্দ্রগুলো রয়েছে, বৃহৎ যে শিল্প কেন্দ্রগুলো রয়েছে, যেমন দুর্গাপুর, বোকারো, রানীগঞ্জ, এইসব অঞ্চলে যে বৃহদাকার শিল্পাঞ্চলগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু সবই এই দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে। আমরা সকলেই জানি যে শিল্প ক্ষেত্রে কিন্তু বা শিল্প কাজে কিন্তু ব্যাপক পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই জলের চাহিদা মেটায় কিন্তু এই ডিভিসি। তাহলে ডিভিসির মাধ্যমে কিন্তু শিল্প কেন্দ্র স্থাপন করা সম্ভব হয়েছে, কারণ কোনো শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায়ে কিন্তু দরকার কাঁচামাল আর জল, তাই না? নাম্বার 4 দেখো, শিল্প ও গৃহস্থ জল সরবরাহ। এই কর্পোরেশনের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে কিন্তু পাইপ লাইনের মাধ্যমে শিল্পস্থানে তো জল যাচ্ছে, সাথে সাথে কিন্তু বিভিন্ন যে গৃহস্থ যে জলের প্রয়োজন হয় সেই জলের প্রয়োজনও কিন্তু মেটানো সম্ভব হয়েছিল। আর কি, বনভূমি স্থাপন করা হয়, মৃত্তিকা ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কৃষি ও শিল্পের উন্নতি ইত্যাদি উদ্দেশ্যকে নিয়েই কিন্তু এই পরিকল্পনা গড়ে উঠেছিল। বর্তমানে কিন্তু মাছ চাষও করা হচ্ছে, পর্যটন করা হচ্ছে, তাই না? তাহলে ডিবিসির কিন্তু যে উদ্দেশ্য সেটি কিন্তু আরো বেড়েছে। মাছ চাষ বর্তমানে হয়, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, বা পরিবহন ক্ষেত্রেও কিন্তু গড়ে উঠেছে এই দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে। এবারে দামোদর নদী পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধ বা জলাধার এবং কোন নদীর উপরে গড়ে উঠেছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে রয়েছে, দেখো, যে নদীর যে বাঁধ বা জলাশয়টি সেটা হচ্ছে তিলাইয়া। তিলাইয়া কিন্তু বরাকর নদীর উপরে গড়ে উঠেছে। এগুলো সবই কিন্তু ডিভিসির আন্ডারে, ঠিক আছে? কোনার কোনার নদীর উপরে গড়ে উঠেছে। মাইথন, তোমরা সকলে হয়তো নাম শুনেছো, মাইথন। মাইথন কিন্তু বরাকর নদীর উপরে একটি গুরুত্বপূর্ণ বাঁধ। পাঞ্চেত বাঁধ, পাঞ্চেত হচ্ছে কিন্তু দামোদর নদীর উপরে গড়ে উঠেছে, এবং দুর্গাপুর ব্যারেজ সেটিও কিন্তু দামোদর নদীর উপরে কিন্তু গড়ে উঠেছে। দেখো, এই যে দুর্গাপুর, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু হলো দুর্গাপুর ব্যারেজ। পাঞ্চেত দামোদর, মাইথনও কিন্তু বরাকর, কোনার কোনা নদীর উপর, এবং তিলাইয়া বরাকর নদীর উপরে কিন্তু এই গুরুত্বপূর্ণ কয়েকটি বাঁধ পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে তো আমরা কি জানলাম যে পশ্চিমবঙ্গে বহুমুখী নদী পরিকল্পনা বা ডিভিসির মাধ্যমে, ডিভিসির প্রাথমিক উদ্দেশ্য কি ছিল, মানে গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল সেইগুলো, বন্যা, জলসেচ ইত্যাদি, এবং দামোদর নদী পরিকল্পনা যে বিখ্যাত কয়েকটি বাঁধ ও জলাধার রয়েছে পশ্চিমবঙ্গের, সেই সম্পর্কে আমরা জানলাম, তাই তো? স্টুডেন্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি তো কিভাবে গড়ে তোলা হলো, তার প্রাথমিক উদ্দেশ্য কি ছিল সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? এবারে এটি স্থাপন হয়ে যাওয়ার পর দামোদর পরিকল্পনায় কি কি সুবিধা মানুষ পেয়েছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, বন্যা রোধ প্রথমে। পরিকল্পনার কারণে পশ্চিমবঙ্গের যে দামোদর উপত্যকা অঞ্চল, সেখানে কিন্তু অনেকাংশে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাহলে প্রাথমিক যে উদ্দেশ্য ছিল বন্যার নিয়ন্ত্রণ করা, সেই বন্যা নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হয়েছে। কোন কোন অঞ্চলে? বাঁকুড়া, বীরভূম, হুগলি, এইসব অঞ্চলে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করা প্রাথমিকভাবে সম্ভব হয়েছে। নাম্বার 2, জলসেচ। দামোদর পরিকল্পনার প্রভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি, এইসব অঞ্চলে কিন্তু জলসেচের যে পরিমাণ সেটি কিন্তু ব্যাপকভাবে
বৃদ্ধি পেয়েছে। এই জলসেচের বৃদ্ধি পাওয়ার ফলে রবি ফসলের যে জলের চাহিদা সেটা কিন্তু মিটেছে। ফলে রবি ফসলের যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু অনেকাংশে বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন, দেখো এই 4টি জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই ডিবিসির আন্ডারে গড়ে উঠেছে। 4টি, সেটি কি কি? তিলাইয়া, পাঞ্চেত, মাইথন, কোনার, এই অঞ্চলে কিন্তু এগুলো গড়ে উঠেছে। এছাড়া আরো 11টি যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই ডিভিসির দ্বারা এই অঞ্চলে সম্ভব হয়েছে। শুধু এই অঞ্চল নয়, এর পার্শ্ববর্তী যে বিভিন্ন অঞ্চল রয়েছে সেগুলোতেও কিন্তু এই ডিভিসি থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তাহলে দেখো, এর সুবিধা কিন্তু মানুষ পাচ্ছে, তাই না? নাম্বার 4 দেখো রয়েছে পরিবহন। দেখো, দুর্গাপুর থেকে যে খাল কাটা হয়েছিল সেই খাল কিন্তু সরাসরি কলকাতার সাথে যুক্ত করা হয়েছে, যার ফলে পরিবহন ও সেচ কার্যে কিন্তু ব্যাপক গতি এসেছে। আগে ছিল না। বর্তমানে কিন্তু দুর্গাপুর সাথে কলকাতার একটা খালের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে বিভিন্ন পরিবহন বা সেচের যে প্রয়োজনীয় জল সেগুলো কিন্তু সম্ভব হয়েছে। নাম্বার 5, পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রের মধ্যে মাইথন, পাঞ্চেত প্রভৃতি পর্যটন কেন্দ্র কিন্তু এই ডিভিসি অঞ্চলে গড়ে উঠেছে। ফলে অসংখ্য মানুষ কিন্তু এই অঞ্চলে পর্যটনের মাধ্যমেও তাদের কিন্তু জীবিকা অর্জন করছে। অর্থাৎ বাইরে থেকে মানুষ পর্যটনে যাচ্ছে, সেখানে মানুষ যে মূলধন দিচ্ছে সেটির মাধ্যমে স্থানীয় মানুষ কিন্তু জীবিকা অর্জন করছে। এটিও একটি কিন্তু সুবিধা, তাই তো? আচ্ছা, এরপর রয়েছে দেখো, নতুন বনভূমি স্থাপন করা সম্ভব হয়েছে। আর কি হয়েছে? মৃত্তিকা ক্ষয় রোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দামোদর নদী পরিকল্পনা। মাছ চাষ, মাছ চাষটার বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে কিন্তু এই ডিভিসি অন্তরেই মাছ চাষ করা হচ্ছে ইত্যাদির কারণে আমাদের জীবনে বা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে ডিভিসি কিন্তু একটি আশীর্বাদ স্বরূপ বা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বড় বড় যে শিল্পাঞ্চল, যেমন দুর্গাপুর শিল্পাঞ্চল, রানীগঞ্জ, আসানসোল, আমরা সকলেই জানি এই অঞ্চলগুলোতে ব্যাপক শিল্প স্থাপন ঘটেছে। তাহলে এই শিল্প স্থাপনের যে প্রয়োজনীয় জল, সেই জল মেটায় কে? সেই জল কিন্তু মেটায় এই ডিভিসি। তাহলে ডিভিসি যদি না গড়ে উঠতো, এই শিল্পাঞ্চলগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত। শিল্পাঞ্চলগুলোকে টিকিয়ে রেখেছে ডিভিসি। তাহলে তোমরা জানলে যে দামোদর পরিকল্পনার সুবিধাগুলি কি কি, তাই না? আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা আহ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেইগুলো কিন্তু আজ আমরা আলোচনা করব। এবং এর পরবর্তী ক্লাসে আমরা জলসেচের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, ঠিক আছে, এবং যে ভৌমজল রয়েছে, সেই জলসেচের বিভিন্ন পদ্ধতি, ভৌমজল সম্পর্কে, বৃষ্টির জল ইত্যাদি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। চলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি দেখে নিই তাহলে আমরা। স্টুডেন্ট, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি হয়েছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? তোমরাই বলো আমাকে। কি? ভেরি গুড, লোকটাক হ্রদ। মণিপুরের লোকটাক হ্রদ কিন্তু হলো ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নাম্বার 2, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত, বলো। ভেরি গুড, চিল্কা হ্রদ হলো কিন্তু ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। নাম্বার 3, ভারতের দীর্ঘতম খালের নাম কি? বাহ, খুব ভালো বলেছো যে ভারতের দীর্ঘতম খালের নাম হচ্ছে উচ্চ গঙ্গা খাল। আচ্ছা বলো তো, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল রয়েছে তার নাম কি? ভেরি গুড, মেদিনীপুর খাল, তাই না? আচ্ছা, নাম্বার 4, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? ভেরি গুড, যখন বহু উদ্দেশ্য সামনে রেখে কোনো নদীতে বিভিন্ন পরিকল্পনা গড়ে তোলা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, তাই তো? আচ্ছা, নাম্বার 6 দেখো, বাংলার দুঃখ কাকে বলে? অর্থাৎ কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে, তাই না? কেন? কারণ দামোদর নদী অববাহিকায় কিন্তু প্রতি বছরই প্রায় বন্যায় কবলিত অঞ্চল। অসংখ্য মানুষ কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে গৃহপালিত পশু অনেকে কিন্তু মারা যায়। ফলে বাংলার দুঃখ বলা হয় কিন্তু দামোদর নদীকে। নাম্বার 7, দামোদর ভ্যালি কর্পোরেশন কবে গড়ে তোলা হয়? অর্থাৎ কত সালে? ভেরি গুড, 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা হয়। এবং এটির যে কাজ শেষ হয় সেটি কত সালে? 1955 সালে। ভেরি গুড। কোন কোন উদ্দেশ্যকে নিয়ে দামোদর নদী পরিকল্পনা গড়ে ওঠে? অসংখ্য উদ্দেশ্য, তার মধ্যে আমি
প্রাথমিক যে উদ্দেশ্য সেটি কিন্তু হলো বন্যা রোধ, তাই না? এছাড়া আর কি? জলসেচ, পর্যটন, তারপরে মৃত্তিকা ক্ষয় রোধ, মৎস্য চাষ, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলোকে নিয়ে কিন্তু দামোদর নদী পরিকল্পনা গড়ে উঠেছিল। এছাড়া আর কি ছিল? ভেরি গুড, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কেন্দ্র স্থাপন, তাই না? আচ্ছা, নাম্বার 9, কোন পরিকল্পনা অনুসরণ করে এই দামোদর পরিকল্পনা গড়ে ওঠে? বলো তো। ভেরি গুড, দামোদর পরিকল্পনা গড়ে ওঠে টেমিসি উপত্যকা যে রয়েছে, সেই টেনিসি উপত্যকার অববাহিকায় যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে নিয়ে কিন্তু গড়ে ওঠে, তাই তো? আচ্ছা, তো থ্যাংক ইউ ক্লাস, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার। সবাই অসংখ্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ক্লাস।